অনেকদিন আগের কথা। কাশীপুর গ্রামে স্বপ্না ও কাজল নামে দুই বোনের বিয়ে একই পরিবারে হয়। স্বপ্না বড় ছিল আর কাজল ছিল ছোট। শুধু কথাই ছিল তারা দুই বোন। আসলে তাদের দুইজনের মধ্যে ছিল একেবারে সৎ বোনের মতো খুবই খারাপ সম্পর্ক। কাজল ছিল খুবই শান্ত ও খুবই দয়ালু, তার আচরণ খুবই ভালো ছিল। ওদিকে স্বপ্না ছিল খুবই অহংকারী। সে সব সময় নিজেকে নিয়ে ভাবত, অন্যকে কখনো সাহায্য করত না, আর নিজের বোনদেরকেও অনেক কষ্ট দিত। কাজল সংসারের সব কাজ করত, আবার বাচ্চাদেরও দেখাশোনা করত। শুধু নিজের বাচ্চা নয়, বোনের বাচ্চাকেও দেখাশোনা করত। আপু, মনে হচ্ছে তুমি পার্টিতে যাচ্ছ। আমি একটি কথা বলতে এসেছিলাম। আমি মনমুনকে নিয়ে শপিংয়ে যেতে চাই। অনেকদিন হলো মনমুনকে কিচ্ছু কিনে দেয়নি, তাই বলছি আজ তুমি বাসায় থেকে বাড়িটা সামাল দাও, কাজকাম করো, আমি একটু শপিং থেকে আসি। দেখ কাজল, তুই ছোট, সব দিক দিয়ে ছোট, বাড়ির বউ হিসাবেও ছোট, তাই বলছি আমাকে হুকুম দেওয়ার মতো তোর কোনো যোগ্যতা নেই। তুই বোন হিসাবে ছোট, বউ হিসাবেও ছোট, তাই বলছি ছোটর মতো থাকবি। খবরদার মা সাজতে আসবি না। আপু, তুমি বাসায় থাকো, কাজ করো, আর আমি শপিং এ যাবো। হ্যাঁ, ওর কথা মতো। তুই কি ভেবেছিস নিজেকে? হ্যাঁ, তুই হুকুম চালাবি আর আমি তোর হুকুমের গোলাম হয়ে থাকবো? খবরদার আর এরকম মুখের উপরে কথা বলতে আসবি না। তুই বাসায় কাজ কর, আমি রেডি হচ্ছি, পার্টিতে যাব। ওকে? খবরদার আর কখনো এরকম কথা বলবি না। বড় আপু, আমি মাও সাজতে আসিনি, আর আমি হুকুম চালাতেও আসিনি। আমি শুধু বলতে চাইছি যে অনেকদিন হলো মনমুনের জন্য জামা কেনা হয়নি, ওকে নিয়ে একটু শপিংয়ে যাওয়া দরকার। কিন্তু পার্টিতে যাওয়া যদি তোমার এতই বেশি জরুরি হয়ে থাকে তো যাও, আমি অন্য কোনো দিন শপিং করে নেব। এরপর কাজল শপিংয়ে যাওয়ার প্ল্যান একেবারে বাদ দিয়ে দিল আর ঘরের কাজে লেগে গেল। এভাবে দিন কাটতে লাগলো। একদিন কাজলের কাছে ফোন আসলো। কাজলের স্বামী আমির যে ফ্যাক্টরিতে কাজ করত, সেই ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়েছে। সেই আগুন লাগাতে ফ্যাক্টরিতে অনেক মানুষ মারা গেছে, তার মধ্যে কাজলের স্বামী আমিদও ছিল। যখন এই সংবাদ কাজল শুনলো, তখন তার মাথার উপরে যেন পাহাড় ভেঙে পড়লো। সে কান্নায় ভেঙে পড়লো। কাঁদতে কাঁদতে কাজলের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। হে খোদা, কেন এমনটা হলো? কেন তুমি আমার স্বামীকে তুলে নিলে? এখন কে হবে? এখন আমার বাচ্চার কি হবে? আমার কি হবে? আমাকে কেন বিধবা করে দিলে খোদা? আমি এমন কি নিয়ে বাঁচবো? মা, বাবা আর কোনোদিন আমাদের সঙ্গে দেখা করতে আসবে না? বাবা তো প্রতি মাসের শুরুর দিকে আসতো, এখন আর বাবা আসবে না। বাবা ফ্যাক্টরিতে আগুন লেগে মরে গেছে। আমার জন্য তাহলে চকলেট কে কিনে আনবে? আমার জন্য খেলনা কে কিনে আনবে? মা, কি আমাকে শপিং এ নিয়ে যাবে? মুনমুন, বাবা তুমি কান্না করো না, আমি তো আছি। তোমার মা বেঁচে আছে, তোমার কোনো চিন্তা নেই। আমি মা বাবা দুইজনেরই আদর যত্ন দিয়ে তোমাকে বড় করে তুলবো। এ কথা বলে কাজল তার বাচ্চা মুনমুনকে জড়িয়ে ধরলো আর খুবই কান্না করতে লাগলো। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন স্বপ্না তার ছোট বোনের কাছে এসে বলল, দেখ কাজল, আমার স্বামীও কিন্তু মানুষ, রাত দিন গাধার মতো খাটুনি খাটে, এরপরেই এই সংসারটা চলে। সংসার দেখাশোনা করা, তোর আর তোর মেয়ের খরচ চালানো, এসব আর সম্ভব না। তাছাড়া আমাদের বাচ্চা তো ভবিষ্যৎ আছে একটা, তাই না? এভাবেই যদি তোর আর তোর বাচ্চার পেছনে খরচ করতে থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই বলছি তুই তোর বাচ্চাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যা। আর এসব ভার বইতে পারবো না। এতদিন যা বয়েছি, ব্যাস, যা এখন। আপু, তুমি তো আমার নিজের বোন, তাহলে এমন কথা কেন বলছো? তাছাড়া এই বাড়ির প্রতি আমার আর আমার বাচ্চার তো অধিকার আছে, তাই না? কি বললি? তোদের অধিকার আছে? ও, তাহলে আমি তোকে বুঝিয়ে দিই। এতদিন ধরে যে তোরা তোর বাচ্চার পেছনে খরচ করা হচ্ছে, সেই খরচের টাকা হিসেব করলে তুই যা কিছু ভাগে পেতে সব কিছু খরচ হয়ে গেছে, বুঝেছিস? তাই বলছি এই সব বাড়ি প্রপার্টির দিকে আশা, লোভ, লালসাত সবকিছু ছেড়ে দিয়ে তোর মেয়েকে নিয়ে বাড়ি থেকে ভাগ, বুঝেছিস? আত্মীয় হিসাবে, নিজের বোন হিসাবে যতটুকু ভালোভাবে কথা বলা যায় বলে দিয়েছি, এর চেয়ে বেশি আর পারবো না। কাজলের মুখে কোনো কথা ছিল না। কাজল শুধু তার বড় বোন স্বপ্নার দিকে ট্যাপ ট্যাপ করে চেয়েছিল। স্বপ্না কাজলকে বাড়ি, প্রপার্টি এবং বাহিরের জমি জায়গা থেকে কোনো কিছুই দিল না।
সে খালি হাতে তার বোন ও বোনের মেয়েকে বাড়ি থেকে বের করে দিল। বেচারি কাজল কি করবে কিছুই বুঝতে পারছে না। কিছুদিন আগেই তো তাদের মা বাবা মারা গেছে, আর স্বামীটাও মারা গেল। এখন সে কোথায় যাবে? সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বিউটি পার্লার দেখতে পেল। বিউটি পার্লার দেখে তার মনের মধ্যে একটি ধারণা আসলো, আরে আমি তো ভুলেই গেছি যে আমি বিউটিশিয়ানের পুরো কোর্স করেছিলাম। এভাবে চিন্তা করা বাদ দিয়ে আমি ছোট্ট একটি বিউটি পার্লার খুলবো। বেশি কাস্টমারের দরকার নেই, এতটুকু হলে যথেষ্ট, যতটুকুতে আমার আর আমার মেয়ের জরুরত মিটবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। অল্প কিছু টাকা আমার কাছে আছে, আর রূপার পায়েলটি বিক্রি করে দেবো। এ দিয়ে ছোট্ট একটি বিউটি পার্লার খুলবো। এসব ভেবে কাজল তার রূপার পায়েলটিকে বিক্রি করে দিল, আর নিজের কাছে থাকা টাকা দিয়ে বিউটি পার্লারের সামান্য কিছু জিনিস কিনে আনলো, আর ওই গ্রামে ছোট্ট একটি বিউটি পার্লার খুললো। কিন্তু বেচারি কাজলের পার্লারে কেউ আসে না, কারণ কাজলের পার্লার ছিল অনেক ছোট। যখন এই কথা তার বোন স্বপ্না জানতে পারল, তখন স্বপ্না কাজলকে জ্বলানোর জন্য ও কাজলকে ঠকানোর জন্য কাজলের ছোট্ট দোকানের সামনে অনেক বড় একটি পার্লার খুলল। শুধু তাই নয়, সে কাজলের কাছে এসে হেসে হেসে বলল, কিরে কাজল, কি ভেবেছিস তোর এই ছোট্ট বিউটি পার্লারে লোক সাজতে আসবে? বউ সাজতে, ফেসিয়াল করতে? ইম্পসিবল। দেখ আমি কত বড় পার্লার খুলেছি। সব সময় আমি তোর থেকে ওপরেই থাকি, বয়সে, সব কিছুতে, টাকা পয়সাতে। আমার বিউটি পার্লারে কোনো কিছুরই কমতি নেই, সব কিছু ব্র্যান্ডেড। একদিকে দেখো কত ছোট পার্লার তোর, একদিকে গরিব বোনের বিউটি পার্লার আর আরেকদিকে ধনী বোনের বিউটি পার্লার। কি যে সুন্দর দেখাচ্ছে। আপু, আমি তোমার জন্যই খুশি যে দুই বোনের মধ্যে থেকে যে কোনো এক বোন তো খুশি আছে, এটা ভেবে আমি অনেক আনন্দ পাচ্ছি। আর তুমি না আপু, অনেক ভালো বিউটি পার্লার খুলেছো। এরকম পার্লার এই গ্রামে কারোর নেই। তোমার কাছে তো টাকা পয়সা কোনো কিছুরই কমতি নেই, আর দেখো আমার কাছে, আমি একটি টাকার জন্য আমি কত না কিছু করছি, কিন্তু আমার কোনো ইনকাম হচ্ছে না। এটা হলো ভাগ্যের ব্যাপার। তোর ভাগ্যে শুধুমাত্র দুঃখ কষ্ট আছে, আর আমার ভাগ্যে সুখ আর সুখ। শোন, আমি তো অনেক বিজি, তোর মতো খালি না, ফ্রি না যে আমি বসে বসে তোর সঙ্গে গল্প করব। আমি অনেক বড় পার্লার খুলেছি, আর আমার পার্লারে অনেক কাস্টমার লাইন ধরে আছে। তোর কাছে তো শুধু সময় আর সময়। আমি চলে যাচ্ছি। কাজল ভালো করেই জানতো যে স্বপ্না তার ঘায়ের পরে জেনে বুঝে লবণ ছিটানোর জন্য এসব করছে। ওদিকে স্বপ্নার পার্লারে অনেক কাস্টমার আসছিল, আর কাজলের পার্লারে কেউ আসছিল না। ওদিকে মুনমুনকে 4 দিন পর্যন্ত খাবার দিতে পারেনি, সে শুধু পানি খেয়ে আছে। এজন্য সে তার খালা স্বপ্নার কাছে গেল আর বলল, আন্টি 4 দিন হচ্ছে আমাদের বাড়িতে কোনো খাবার নেই। মা তো শুধু পানি খেয়ে আছে, আর আমাকে একটু একটু কিছু দিচ্ছে, তাও পেট ভরছে না। প্লিজ আমাদেরকে কিছু খাওয়ার জন্য দিন। তোদের ক্ষুধা লেগেছে, বাড়িতে খাবার নেই, তো আমি কি করবো? যা এখান থেকে। আমি কি তোর মা নাকি? এইসব ভিখারির কোনো আমি দায়িত্ব নিতে পারবো না, সর এখান থেকে। মুনমুন অনেক আশা নিয়ে তার আন্টির বাড়িতে গিয়েছিল, কিন্তু স্বপ্নার মনের মধ্যে তো কোনো দিলই নেই। সে ধাক্কা মেরে ছোট বাচ্চাটিকে বাড়ি থেকে বের করে দিল, আর নিজের সন্তানকে পিৎজা, বার্গার, মোমোস, কত রকমের সুস্বাদু জিনিস খাওয়াচ্ছিল। এসব শুনে মুনমুন কান্না করতে করতে তার মায়ের কাছে গেল, আর তার মাকে তার খালার স্বপ্নের সম্পর্কে সব কথা খুলে বলল। সব শুনে কাজল ভীষণ রেগে গেল। এরপর কাজল মুনমুনের বাড়ি থেকে মুনমুনকে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, আপু, তোমার মনের মধ্যে কি কোনো দিল নেই? তুমি এরকম ছোট বাচ্চার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছো। কোনো মানুষ একটা পশুর সঙ্গে এরকম করতে পারবে না। আজ থেকে তোমাকে আমার বোন বলতেও ঘৃণা হচ্ছে। তুমি আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছো, আমি কিছু বলিনি। কিন্তু তুমি আমার মেয়ের সঙ্গে যেরকমটা আচরণ করেছো, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না, কখনো না। আরে যা এখান থেকে, যা, চলে যা। মাফ করনেওয়ালা, তোর মাপের আমার দরকার নেই। ফকিন্নির বাচ্চা, ফকিন্নির কথাকার, খবরদার আমার বাড়িতে আসবি না। তুই আর তোর মেয়ে এটারই উপযুক্ত যে তোরা ক্ষুধার্ত অবস্থায় ছটপট করবি। তোর ভাগ্যে লেখা আছে এসব, আমি কি করবো? দেখ আমাকে, দেখ আমার ভাগ্যে শুধু আরাম আর আয়েশ। এই শান্তিতে আমি আমার মেয়েটিকে নিয়ে দিন কাটাচ্ছি, আর তুই আর তোর মেয়ে এতটুকু খাবারের জন্য ধুকে ধুকে মরছিস। আমার পার্লারের দিকেও তাকিয়ে দেখেছিস তাই না? আমার পার্লারে কেমন কাস্টমারের সবসময় ভিড় লেগে থাকে, আর তোর পার্লারে এরকম কাস্টমারও নেই যে যাদের কাজ করে
তুই তোর আর তোর মেয়ের পেটে খাবার তুলে দিতে পারবি। তাই বলছি, আমাকে দোষ না দিয়ে তুই তোর ভাগ্যকে দোষ দে, তোর ভাগ্যে সব লেখা আছে। স্বপ্নার এরকম কথা শুনে কাজল অনেক কষ্ট পেল। কাজল মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল। রাস্তার মধ্যে কাজল একটি বৃদ্ধা মহিলাকে দেখতে পেল। সেই বৃদ্ধা মহিলাটি খুবই কান্না করছিল। কাজল মহিলাটির কাছে গেল আর বলল, বুড়িমা, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? আরে মা, কি আর বলবো, আমার মেয়ের বিয়ে, আমার কাছে এইটুকু টাকা নেই যে মেয়েকে একটু ভালো করে সাজাবো। আমার মেয়ে বড্ড আশা করে বলেছিল যে বিয়ের দিন ভালো করে সেজে আমার কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু দুঃখের কপাল হলো আমার কাছে কোনো টাকাই নেই। অনেক কষ্টে টাকা জমিয়ে আমি আমার মেয়ের বিয়ের আয়োজন করেছি। তুমি বলো মা, আমি টাকা কোথায় পাবো? অনেক গরিব আমরা। কেমন মা আমি যে বিদায়ের সময় মেয়েকে ভালো করে একটু সাজিয়ে বিদায় দিতে পারবো না। আরে আম্মাজি, আপনি কান্না করবেন না। আমি অনেক ভালো মেকআপ করতে পারি, কিন্তু আমার বিউটি পার্লার অনেক বড় না, কিন্তু অনেক ভালো করে সাজাতে পারি। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ের বিয়েতে আমি আপনার মেয়েকে সাজিয়ে দেব, কোনো টাকা লাগবে না। এরপর সেই বৃদ্ধা মহিলার মেয়েকে কাজল তার বিউটি পার্লারে নিয়ে আসলো আর খুব সুন্দর করে সাজিয়ে দিল। বুড়ির মেয়ে নিজেকে দেখে খুবই খুশি হলো, কারণ তার সৌন্দর্য অনেক গুণে বেড়ে গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো অনেক সুন্দর করে মেকআপ করিয়ে দিয়েছেন। এরকম মেকআপ তো বড় বড় পার্লারেও করতে পারে না। আপনার কাজ তো অনেক সুন্দর। আমি আপনার এই কাজ সম্পর্কে সবাইকেও জানাবো। একবার যে কাস্টমার আপনার কাছ থেকে মেকআপ করিয়ে নেবে না, সে আর কখনো অন্যের কাছে যাবে না। আর আপনার কাছে কেন আসে না জানেন? আপনার এই যে পার্লার ছোট, সবাই তো চাই বড় বড় পার্লারে গিয়ে সাজতে। মেয়েটি খুবই খুশি হলো আর পুরো এলাকার মধ্যে কাজলের বিউটি পার্লার সম্পর্কে সবাইকে জানিয়ে দিল। আর ওই বৃদ্ধা মহিলার মেয়েটিকে যেই বধূ সাজে একবার দেখেছে, তাদেরই ইচ্ছা হয়েছে কাজলের বিউটি পার্লারে একবার না একবার আসবেই। এরপর থেকে ধীরে ধীরে কাজলের বিউটি পার্লারে সেই মেয়েটিকে দেখার পর থেকে এক এক করে কাস্টমার আসতে শুরু হয়ে গেল, কারণ কাজল কম টাকাতেই খুবই সুন্দর করে মেকআপ করাতো। এত সুন্দর করে অল্প টাকায় মেকআপ করে নিতে পারলে কেন মানুষ টাকা খরচ করে বড় বড় পার্লারে যাবে? এসব ভেবে আস্তে আস্তে স্বপ্নার বিউটি পার্লারের কাস্টমার খুবই কমে গেল। সবাই কাজলের পার্লারে আসতে লাগলো। স্বপ্না ম্যাডাম, এটা আপনি কি করেছেন? আমি কতবার আপনাকে বললাম যে আমার হেয়ার স্টাইলটা এরকম করিয়েন না, এরপরেও এরকম করে দিয়েছেন। এরপরেও আপনি 2000 টাকা চাইছেন? না বাবা না, আমি এত টাকা দিতে পারবো না। আপনি তো একেবারে ডাকাতের মতো করে লুট করে নিচ্ছেন মানুষের টাকা। আপনার পর কাজলের বিউটি পার্লার কত সুন্দর কাজ করে দেয়, অল্প টাকাতে কত ভালো ভালো কাজ। ওখানে অনেক কাস্টমারের ভিড়, আমার হাতে সময় নেই দেখে আমি আপনার কাছে এসেছি। ও, বুঝতে পেরেছি, তোমার আসলে সাধ্যই নেই এত বড় পার্লার এসে কাজ করানোর। তুমি তো ফকির, গরিব। গরিবের কাজই তো হলো গরিবের কাছে যাও। যাও ওখানে যাও, এখানে কেন এসেছো? আমাকে বেশি বকাবি না, আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। এই স্টাইলের জন্য আমি 2000 টাকা চাই তো চাই। 2000 টাকা দিয়ে এরপরে যা, বুঝেছিস? এরপর সে কাস্টমারটি 2000 টাকা স্বপ্নাকে দিয়ে সেখান থেকে চলে গেল। শুধু তাই নয়, সে সবাইকে স্বপ্নার ব্যবহার সম্পর্কে বলে দিল। ওই ঘটনার পর থেকে স্বপ্নার কাছে দু একজন যে গ্রাহক আসতো, এরপর তারাও আসা বন্ধ করে দিল। ওদিকে কাজল ধীরে ধীরে অনেক উন্নত করলো। সে ছোট্ট বিউটি পার্লারকে আস্তে আস্তে অনেক বড় করে ফেললো। এদিকে স্বপ্না তার বোনের উন্নতি দেখে অনেক বেশি জ্বলতে লাগলো। গরিব বোন, ও ছোট্ট একটা বিউটি পার্লার দিয়ে আজ কত উন্নতি করছে। বড় একটা পার্লার দিয়ে ফেলেছে, থাকার জন্য কত বড় বাড়ি কিনে ফেলেছে, আর ওর মেয়েকে কত ভালো স্কুলে লেখাপড়া করছে। আর এক তো আমি সব শেষ করে ফেললাম। না না, এটা হতে পারে না। ও আমার উপরে উঠতে কখনোই পারবে না। ওকে আমার পায়ের নিচে নামিয়ে ছাড়বো। আমার তো কিছুতেই সহ্য হচ্ছে না। আরে স্বপ্না, তুই কিছু একটা ভাব। যদি তোর বোন কাজল এত উপরে উঠে যায় আর আমি নিচে নেমে যাই, মানুষ কি করে হাসাহাসি করবে? আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমার মাথাটা পাগল হয়ে যাচ্ছে এসব ভেবে। আমাকে কিছু একটা তো করতেই হবে, কিছু একটা করতে হবে। এসব ভেবে স্বপ্না একদিন রাত্রিবেলায় কাজলের পার্লারে আগুন জ্বালিয়ে দিল। কাজলের পার্লার পুড়তে দেখে স্বপ্না খুবই আনন্দ পেল। আমার বোন কাজলের আবারও এই পর্যায়ে আসতে অনেক সময় লেগে যাবে। তার আগে আমি আবারও উপরে উঠে যাব, আরো সব কাস্টমার আবারও আমার কাছে চলে আসবে।
যখন পার্লারই থাকবে না তখন কাস্টমার আর কোথায় আসবে? সবাই তো আমার কাছে আসবে। এসব ভেবে স্বপ্না খুবই খুশি হলো। ওদিকে কাজল যখন জানতে পারলো যে তার সমস্ত জিনিস সহ বিউটি পার্লার পুড়ে গেছে, তখন সে খুবই কষ্ট পেল, সে খুবই কান্না করলো। কিন্তু কাজল সাহস হারায়নি। সে দ্বিতীয়বার কিছুদিন পরে আবারও বিউটি পার্লার খুললো আর কাজ শুরু করতে লাগলো। কাজল ছিল অনেক ভালো স্বভাবের ও খুবই পরিশ্রমী। কিছুদিনের মধ্যে পরিশ্রম করে কাজল আবারও স্বপ্নার উপরে উঠে গেল। ওদিকে অহংকারী স্বপ্নার বিচার স্বয়ং আল্লাহ করলো। তার স্বামী কিছুদিনের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেল। আস্তে আস্তে স্বপ্নার অবস্থা খুবই খারাপের দিকে গেল। এমনকি স্বপ্নার ঘরে এক বেলার খাবারও রইল না। অনিচ্ছা থাকা সত্ত্বেও অপারগ হয়ে স্বপ্নাকে যেতে হলো তার ছোট বোন কাজলের কাছে। কাজল, আমি নিজের হাতে তোর বিউটি পার্লার পুড়িয়ে দিয়েছি। ভেবেছিলাম তোকে আমি আমার উপরে উঠতে দেব না, কিন্তু আমার অহংকার আমাকে কোথায় এনে নামিয়েছে দেখ বোন। আমার স্বামীটাও মারা গেল, মেয়ের স্কুলটাও ছুটে গেল, এখন খাবারের মতোই কোনো কিছু নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুই আমাকে ক্ষমা করে দে। কাজল ছিল অনেক ভালো স্বভাবের ও দয়ালু। কাজল তার বড় বোন স্বপ্নাকে ক্ষমা করে দিল। স্বপ্নাকে তার বিউটি পার্লারে কাজ দিল। এখন স্বপ্নার নিজেই কাজলের অনুগ্রহে বেঁচে আছে। সে নিজে ও তার মেয়ের খরচ চালাচ্ছে কাজলের অনুদানে। বড় বোন সাথী কাপড় সেলাই করার কাজ করত, আর তার মা লীলাবতী মানুষের বাড়ি গিয়ে ঘর বাড়ি পরিষ্কার করার কাজ করত। সাথী ও লীলাবতী তাদের ছোট বোন আঞ্জলির লেখাপড়ার জন্য অনেক কঠোর পরিশ্রম করত। আঞ্জলির স্কুলের লেখাপড়া শেষ হয়ে গিয়েছিল, সে কলেজে ভর্তি হয়েছে। একদিন খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে সাথী সেলাই মেশিনে কাজ করতে লাগলো। তাড়াতাড়ি ফ্রকটা শেষ করতে হবে, এরপর আরেকটি স্যুট সেলাই করতে হবে। সাথী, মা আমার, আমি কাজে চলে গেলাম, তুমি নিজের প্রতি খেয়াল রেখো। এ কথা বলে তার মা লীলাবতী কাজে চলে গেল। তখন সেখানে আঞ্জলি আসলো আর বলল, আপু, আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। এই রে কিছু টাকা, এটা রেখে দে, রাস্তায় কোনো দরকার হতে পারে। আপু, আমার লাগবে না টাকা, আমি তো বাসে যাই, বাসে তো স্টুডেন্টের কোনো ভাড়া লাগে না। আমি জানি, তারপরেও যখন রাস্তায় বের হচ্ছিস কিছু টাকার দরকার হতে পারে, নে। এ কথা বলে সাথী আঞ্জলিকে টাকা দিয়ে দিল। আঞ্জলির টাকা নিয়ে কলেজে চলে গেল। আঞ্জলির লেখাপড়ার অর্ধেকের বেশি খরচ সাথী জোগাড় করে দেয়। আঞ্জলি চলে যাওয়ার পরে সাথী আবারও কাপড় সেলাই করার কাজে লেগে গেল। এদিকে কাপড় সেলাই করতে করতে দুপুর হয়ে গেল। হে খোদা, কাপড় সেলাই করতে করতে দুপুর হয়ে গেল, কি করে হয়ে গেল কিছুই তো বুঝলাম না। যাকে একটু খাবার খেয়ে নেই। সাথে সেলাই মেশিন থেকে উঠে খাবার খেতে লাগলো। তখন তার চোখ পড়লো আঙিনায় লাগানো টমেটো গাছের দিকে। আরে বাহিরে কত রোদ, উঠানে আমার টমেটো চারা লাগানো আছে, এগুলো শুকিয়ে যাবে। যাই, তাড়াতাড়ি একটু পানি দিয়ে আসি। খাবার খেয়ে তাড়াতাড়ির সাথে উঠানে এসে তার টমেটো গাছে পানি দিতে লাগলো। তখন সে দেখলো তার টমেটো গাছে দুটো টমেটো ধরে আছে। আরে ওয়াও, দেখি দুটো টমেটো ধরে আছে, এগুলো তুলে নেই, রাতের টমেটোর চাটনি আর রুটি তৈরি করব। এ কথা বলে সাথী টমেটো দুইটা তুলে ফেললো। এরপর ঘরে এসে টমেটোর চাটনি তৈরি করলো আর রুটি তৈরি করলো। কিছুক্ষণ পরে সাথীর মা লীলাবতী ও আঞ্জলি চলে আসলো। মা, আরে আঞ্জলি, এত তাড়াতাড়ি চলে আসলে আজকে? হ্যাঁ আপু, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, খাবার কি আছে? টমেটোর খুবই সুন্দর চাটনি আর রুটি তৈরি করেছি, দেখবে খুবই ভালো লাগবে খেতে। এরপর দুই বোন ও মা মিলে সেগুলো খেলো। এভাবে শুকনো রুটি খেয়ে খেয়ে তারা জীবন পার করতে লাগলো। পরের দিন সাথী আবারও ঘরে বসে কাপড় সেলাই করছিল। তখন তার দরজায় একটি ছোট বাচ্চা আসলো আর বলল, আপু, তোমার ঘরে কিছু খাবার থাকলে দাও প্লিজ, আমি কাল থেকে কিচ্ছু খাইনি, খুব ক্ষুধা পেয়েছে আমার। তুমি চিন্তা করো না, আমি তোমাকে রুটি আর আচার দেবো, খেতে পারবে? হ্যাঁ আপু, রুটি আর আচার খেতে আমার অনেক ভালো লাগে। এরপর সাথী ওই চাটনি আর রুটি দিল বাচ্চাটিকে খেতে। বাচ্চাটি খুবই আনন্দ করে খেলো। আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি তুমি অনেক ভালো, এখন আমি যাচ্ছি। এ কথা বলে সেই ছোট বাচ্চাটি সেখান থেকে যেতে লাগলো। যাওয়ার সময় সে সাথীর টমেটোর চারার দিকে তাকাতে লাগলো। সাথী বাচ্চাটির দিকে নজর না দিয়ে তাড়াতাড়ি ছেড়ে সেলাই মেশিনে বসে সেলাই করতে লাগলো। ওদিকে পরের দিন আঞ্জলির ক্লাসে একটি অ্যানাউন্সমেন্ট হলো। সব বাচ্চারা মন দিয়ে শোনো, আগামী 2 দিন পর আমাদের কলেজে ইভেন্ট হবে। সেই ইভেন্টে অনেক রকমের অনেকগুলো কম্পিটিশন হবে।
আমি শুধু তোমাদেরকে একটি ফ্যাশন কম্পিটিশন সম্পর্কে বলছি। তার প্রাইস মানি অনেক বেশি। তোমরা সবাই খুবই দামি দামি ড্রেস পরে আসবে। সেখানে সবাইকে রেনবো করানো হবে। সেখানে যাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে সেই হবে সেখানকার অনার। আর যে এই কম্পিটিশনের অনার হবে তাকে দেওয়া হবে 30,000 টাকা। 30,000 টাকা কিন্তু কম নয়। এই কথা বলে টিচার সেখান থেকে চলে গেল। যেহেতু আঞ্জলির বোন সাথী ছিল কাপড় ডিজাইনার, এজন্য আঞ্জলি সেই কম্পিটিশনের জন্য অনেক বেশি খুশি ছিল। তখন ক্লাসের আরো 2টি মেয়ে তাকে ঠাট্টা করে বলল, আরে ইয়ার, এই কম্পিটিশনের জন্য আঞ্জলি যতটা ইন্টারেস্টিং দেখাচ্ছে, তোর কি মনে হয় ও এতটা ভালো পোশাক পরে আসতে পারবে? আরে রেগুলার পরার মতোই যার ভালো জামা কাপড় নেই, স্কুলে দেখিস না কি পরে আসে, তাহলে ও কি করে ভালো দামি ব্র্যান্ডের কাপড় পরে আসবে বল? আঞ্জলি ওই দুইজনের কথা সব শুনতে পেল। এসব শুনে আঞ্জলির অনেক বেশি খারাপ লাগলো। এরপর মন খারাপ করে সে বাসায় চলে আসলো আর খুবই কান্না করতে লাগলো। আঞ্জলির সব কথা সাথীকে বলে দিল। সাথী আঞ্জলির কথা শুনে তার মনের মধ্যে একটি আইডিয়া আসলো। আরে এইটুকু বিষয় নিয়ে তুই এত কথা করছিস কেন বোন? আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। চল টমেটোর বাগানে চল। এরপর 2 বোন মিলে টমেটোর গাছের কাছে আসলো। তারা দেখলো টমেটো গাছে অনেকগুলো পাকা পাকা টমেটো ধরে আছে। এরপর সাথী সবগুলো টমেটো তুলে বাসার মধ্যে নিয়ে আসলো। এসব করতে দেখে আঞ্জলি বলল, আপু এই টমেটো দিয়ে কি করবে? তুমি কি এগুলো বিক্রি করবে? আরে বোন না, তুই শুধু দেখ আমি কি করি। এরই মধ্যে সেখানে তাদের মা লীলাবতী চলে আসলো আর বলল, আরে মামনি সাথী, তুমি এই টমেটো দিয়ে কি করবে? মা, তুমি তোমার এই গরিব মেয়ের উপরে ভরসা রাখো। এরপর সাথী তার কাছে বেঁচে যাওয়া ছোট ছোট কাপড়ের টুকরা দিয়ে খুবই স্টাইলিশ একটি গাউন তৈরি করলো। এরপর পুরো গাউনকে টমেটো দিয়ে সাজিয়ে দিল। সাথীর তৈরি করা টমেটোর গাউন দেখতে অনেক সুন্দর লাগছিল। আরে ওয়াও আপু, কত সুন্দর করে তৈরি করেছো। সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার হাতে জাদু আছে। দেখবে তোমার এই ছোট বোনকে কম্পিটিশন জিততে থেকে কেউ বাদ দিতে পারবে না। আমি পাবো 30,000 টাকা। 2 দিন পরে সবাই ব্র্যান্ডের লেহেঙ্গা গাউন পরে কলেজে আসলো। আঞ্জলিও টমেটো দিয়ে তৈরি করা সেই গাউন পরে কলেজে চলে আসলো। সবাই শুধু বড় বড় চোখ করে আঞ্জলির ড্রেসের দিকে তাকিয়েছিল। যখনই আঞ্জলি স্টেজে উঠে রেনবো করতে লাগলো, তখন সবাই মিলে জোরে জোরে তালি বাজাতে লাগলো। আঞ্জলি অনেক বেশি খুশি হলো। কিছুক্ষণের মধ্যেই তার পারফরমেন্স শেষ হয়ে গেল আর রেজাল্টও চলে আসলো। এরপর অ্যানাউন্সমেন্ট হলো এই কম্পিটিশনে আঞ্জলি জিতে গেছে। ওয়াও আঞ্জলি, ইউ আর সো ব্রিলিয়ান্ট। তোমার টমেটোর গাউন অনেক সুন্দর হয়েছে। মানুষ কেউ কখনো ধারণাই করতে পারে না যে টমেটো দিয়ে এত সুন্দর করে গাউন তৈরি করা যায়। এই জন্য তুমি হয়েছো এই কম্পিটিশনের অনার। তুমি পাবে 30,000 টাকা। এত বড় ট্রফি ও এত মোটা অঙ্কের টাকা পেয়ে আঞ্জলি অনেক খুশি হলো। সে সবাইকে ধন্যবাদ জানালো। ট্রফি আর 30 লক্ষ টাকার চেক নিয়ে আঞ্জলি ঘরে আসলো। যখন সাথী ও লীলাবতী জানতে পারলো আঞ্জলি সেই কম্পিটিশনে জিতেছে, অনার হয়েছে, তখন তারাও প্রচন্ড খুশি হলো। এরপর আঞ্জলি সে টমেটোর গাউন খুলে ঘরের মধ্যে রেখে দিল আর 3 মা মেয়ে ঘুমিয়ে পড়ল। যখন রাত অর্ধেক হয়ে গেল তখন সেই টমেটোর গাউনের মধ্যে থেকে খুবই আলো প্রকট হলো। আলোর তীব্রতার কারণে সাথীর ঘুম ভেঙে গেল। আরে আমি তো ঘরের সব বাতি নিভিয়ে দিয়েছি, কিন্তু এত আলো কি করে এলো ঘরের মধ্যে? এরপর সাথী দেখলো টমেটোর গাউনের মধ্যে থেকে আলো বের হচ্ছে। এটা দেখে সাথী তার মা ও বোনকে ঘুম থেকে ওঠালো। এই দেখো মা, আমার তৈরি করা টমেটোর গাউন কি করে আলোতে চকমক করছে। তখন ওই গাউনের মধ্যে থেকে আওয়াজ আসতে লাগলো, সাথী তুমি হতে পারো গরিব, কিন্তু তোমার একদিনের মেহনতে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। আমরা সব টমেটো কি হয়েছে জানো, জাদুর হয়ে গেছি। এ কথা বলে জাদুর টমেটোর গাউন তার মধ্যে থেকে অনেকগুলো সোনার টমেটো প্রকট করতে লাগলো। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। এরপরে একদিন আঞ্জলি বলল, আপু এখন তো আমাদের কাছে অনেক টাকা হয়েছে, এখন আমরা টাকা দিয়ে একটি পাকা ঘর তৈরি করব। এরপর সোনার টমেটো বিক্রি করে অনেকগুলো টাকা জমিয়ে আঞ্জলি ও সাথী তাদের কাঁচা ঘরকে অনেক বড় পাকা ঘরে পরিণত করলো। এভাবে একদিন সকালে লীলাবতীর সাথীকে বলল, বেটা আমি কাজে গেলাম, কিছুদিন পরেই অনুষ্ঠান, মালিকের বাড়িতে অনেক কাজ, নিজের দিকে খেয়াল রেখো। মা কি দরকার বলো তোমার এই বুড়ো হারে মানুষের বাড়িতে কাজ করার?
আমাদের টাকা পয়সা সব কিছুই তো আছে। কিন্তু বেটা, এভাবে জাদুর টমেটোর গাউনের কাছে তো নির্ভরশীল হওয়া ঠিক নয়। মা, কে বলেছে আমরা পুরোপুরি জাদুর টমেটোর গাউনের কাছে নির্ভরশীল হয়ে গেছি? মা, তোমাকে বলছি তুমি মানুষের বাড়িতে কাজ করা ছেড়ে দাও। আমি ভাবছি অনেক বড় একটি দোকান খুলব, যেখানে জামা কাপড় সব কিছু বিক্রি করব আর সেলাই করব, যেখানে অনেক কর্মচারীরা কাজ করবে। শুধু এই কাজ শুরু করার আগে তোমার দোয়া প্রয়োজন। আমার দোয়া তোদের সাথে সব সময় থাকবে সোনারা। ওই দিন থেকে লীলাবতী মানুষের বাড়িতে কাজ করা বন্ধ করে দিল। কিছুদিনের মধ্যে সাথী অনেক বড় একটি শপ খুলল, আর সেখানে কাপড় সেলাই করার জন্য সাথী অনেকগুলো কর্মচারী রেখে দিল। কয়েক বছর সময়ের মধ্যে সাথী অনেক বড় একটি ফ্যাক্টরি খুলে ফেলল। আশেপাশের অন্যান্য দেশ বিদেশ শহরেও সাথীর নাম ছড়িয়ে পড়ল। এখন আর সাথীর কোনো জিনিসেরই কমতি নেই। সাথী এখন তার জাদুর টমেটোর গাউনকে অন্যের সাহায্যের জন্যই ব্যবহার করে। সে নিজের জন্য পরিশ্রম করে টাকা উপার্জন করত। এভাবে সাথীর কারণে তার পরিবারের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। সাথী তার মা ও বোনের সঙ্গে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো। আর জাদুর টমেটোর গাউন তারা গ্রামের অসহায় ও গরিব মানুষদেরকে সাহায্য করতে থাকলো। সোনাপুর নামক কোনো একটি গ্রামে অনেক সুন্দর জাদুর একটি সোনার গাছ ছিল, যে গাছের ফলগুলোও ছিল সোনা হীরা মণিমুক্তার, এবং সেই গাছটি সেই গ্রামের প্রত্যেককে সাহায্য করত। কোনো মানুষ যদি নিজের সমস্যা নিয়ে তার কাছে আসতো, তখনই সেই গাছটি তাকে সাহায্য করত। জাদুর সোনার গাছ, সামনে আমার মেয়ের বিয়ে, আর ওর গহনা বানাতে হবে, এই জন্য আমাকে কিছু টাকা দাও, দয়া করে আমাকে সাহায্য করো। কেন নয়, হ্যাঁ অবশ্যই বুড়িমা, তুমি অবশ্যই আমার থেকে টাকা পাবে, তুমি চিন্তা করো না। যতদিন পর্যন্ত তোমাদের গ্রামে এই জাদুর সোনার গাছ আছে, ততদিন পর্যন্ত তোমাদের ধন সম্পদের কোনো অভাব হবে না। আমি এখনই আপনাকে অনেক সোনা দিচ্ছি, যার সাহায্যে আপনি আপনার মেয়ের বিয়ে অনেক বড়ভাবে দিতে পারবেন। এমনটা বলে সেই জাদুর সোনার গাছ বৃদ্ধা মহিলাকে অনেকগুলো সোনা দেয়, এবং তারা খুশি হয়ে সেই সোনাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এমনভাবেই যে কেউ সেই জাদুর সোনার গাছকে নিজের সমস্যার কথা বললে জাদুর সোনার গাছ চুটকিতে সেটার সমাধান করে দিত। সোনাপুর নামক ওই গ্রামেই স্বপ্না নামের একটি এতিম মেয়ে বসবাস করত, যে সবসময় জাদুর সোনার গাছের আশেপাশে পরিষ্কার করত, আর কখনো তার থেকে ধন সম্পদ চাইতো না। এমনই একদিন সে জাদুর সোনার গাছের আশেপাশে পরিষ্কার করছিল। তখন জাদুর সোনার গাছ তাকে বলে, স্বপ্না, তুমি কত ভালো, কোনো লোভ ছাড়াই তুমি আমার কত সেবা করো, সময় মতো পানি দাও, পরিষ্কার করো, আর এর পরিবর্তে আমার থেকে কখনো কিছু চাও না। সবসময় পরিশ্রম করে জীবন কাটাও। অন্যদিকে এই গ্রামবাসীরা কিছু হতে না হতেই আমার কাছে চলে আসে এই নেওয়ার জন্য, ওই নেওয়ার জন্য, আর ওরা আমার জন্য কখনোই কিছু করে না। জাদুর সোনার গাছ, আপনি যেভাবে আমাদের গ্রামবাসীদেরকে সাহায্য করেন, এটা দেখে আমার খুব ভালো লাগে। যদি কেউ আপনার সেবা না করে, এতে কি হয়েছে? আমি তো আছি আপনার সেবা করার জন্য। এই পৃথিবীতে আমার কেউ নেই, আর আমি আমার সব কিছু আপনাকেই ভেবে রেখেছি। কাজ করে আসি, খাবার খাই, আর এরপর খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসি। আপনার কাছে বসে আপনার সেবা যত্ন করে আমার খুব ভালো লাগে। স্বপ্না, তুমি সবসময় আমার সঙ্গে এইভাবেই থেকো, তোমার সঙ্গে থাকতে আমারও খুব ভালো লাগে। এমনভাবেই সেই গাছ এবং স্বপ্না হাসি খুশিতে নিজেদের জীবন কাটাচ্ছিল। হঠাৎ করেই একবার গ্রামে অনেক বড় একজন জাদুকর নিয়ে আসে, এবং সে গ্রামে আসার পর ভাবে, আমি শুনেছি এই গ্রামে নাকি জাদুর সোনার গাছ আছে, যেটার ফলও হয় হীরা মণিমুক্তার। যদি এই কথাটি সত্যিই হয়, তাহলে আমিও শক্তি অর্জন করে অনেক বেশি শক্তিশালী হয়ে যাব। যদি এই কথাটি মিথ্যা হয়, তাহলে আমার এখানে আসা পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যাবে। আমাকে সত্যিটা জানতে হবে, এই কথা সত্যি নাকি মিথ্যা। এমনটা ভেবে সেই জাদুকর্ণী একবার জাদুর সোনার গাছের কাছে যায় এবং তাকে বলে, হে জাদুর সোনার গাছ, আমি শুনেছি যে তুমি সবসময় বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করো। আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির, কিন্তু আমার কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। এখন আমার কাছে আর একটাও টাকা নেই, আমি বাড়িতে যাব কিভাবে? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি তোমার জাদুর সোনার গাছ থেকে আমাকে কিছু টাকা দিতে পারবে?
আপনি বিপদে পড়েছেন আর আমি আপনাকে সাহায্য করব না, এমনটা তো কখনো হতে পারে না। আমি আপনাকে এক্ষুনি টাকা দিচ্ছি, আর এই টাকাগুলোর সাহায্যে তুমি খুব সহজেই তোমার বাড়িতে চলে যেতে পারবে এবং হাসি খুশিতে জীবন কাটাতে পারবে। এমনটা বলে সেই জাদুর সোনার গাছ সেই দুষ্ট জাদুকর্ণীকে অনেক হীরা মণি মুক্তা এবং অনেকগুলো টাকা দিয়ে দেয়, যেগুলো দেখে সেই জাদুকর্ণী ভীষণ অবাক হয় এবং সে একটা মুচকি হেসে সেখান থেকে সেই ধন সম্পদগুলো নিয়ে চলে যায়। এবং রাত হবার পর সে দ্বিতীয়বার আবারও সেই জাদুর সোনার গাছের কাছে আসে এবং গাছকে বলে, বোকা জাদুর সোনার গাছ, তুই অনেক বড় ভুল করেছিস আমাকে নিজের জাদু দেখিয়ে। এখন আমি তোর সকল জাদু কেড়ে নেব আর অনেক বেশি শক্তিশালী হয়ে যাব, এতটাও শক্তিশালী যে আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ থাকবে না। আর এখন এই রাতের অন্ধকারে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি তোমাকে এত বড় সাহায্য করলাম আর তুমি আমাকে মারতে চাও? দয়া করে আমার এত বড় ক্ষতি করো না। যদি তুমি আমার শক্তি কেড়ে নাও তাহলে আমি আর জীবিত থাকবো না। দয়া করে আমার সঙ্গে এমনটা করো না। দেখো, এই গ্রামবাসী আমার কারণে অনেক খুশি আছে, ওদের কোনো সমস্যা হলে আমি সেটার সমাধান করে দিই। দয়া করে এই গ্রামবাসীদের খুশিকে, ওদের মুখের হাসিকে কেড়ে নিও না। দয়া করো তুমি, দয়া করে আমার শক্তি কেড়ে নিও না। দেখো, আমি তোমার সামনে হাত জোড় করছি, আমার শক্তি কেড়ে নিও না, এইভাবে আমার ওপরে অন্যায় করো না। এমনভাবেই সেই জাদুর সোনার গাছ সেই জাদুকর্ণীর সামনে অনেক হাত জোড় করে, তার সামনে অনেক কান্না করে, কিন্তু নিষ্ঠুর লোভী জাদুকর্ণী তার একটা কথাও শোনে না এবং নিজের জাদুর শক্তির দ্বারা তার থেকে তার সকল জাদু শক্তি ছিনিয়ে নেয় এবং সে খুশি হয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সকাল হবার পর যখন সকল গ্রামবাসীরা সেই জাদুর সোনার গাছকে দেখে তখন তারা ভীষণ অবাক হয়। তাদের পায়ের নিচের মাটি সরে যায়, কারণ সেই গাছটি পুরোপুরিভাবে কালো হয়ে গিয়েছিল, তার মধ্যে প্রাণ বলে কিছুই ছিল না। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল, আরে আরে, এই গাছটি তো মরে গেছে, এখন এই গাছটির আর কী কাজ? ও আর জীবিত নেই, ও এখন আমাদের আর ধন সম্পদও দেবে না, আর অথচ অনেকগুলো জায়গা ঘিরে রেখেছে। এই গাছটিকে রেখে আমাদের কী লাভ হচ্ছে এখানে? এই গাছটি আমাদেরকে কেটে দেওয়া উচিত আর এই জায়গায় অন্য একটি গাছ লাগিয়ে দেওয়া উচিত। কিছু না হোক, ওই গাছ থেকে আমরা ফল তো পাবো। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলেছ, এখন এই গাছটি আমাদের আর কোনো কাজেই লাগবে না। যতক্ষণ পর্যন্ত এ ধন সম্পদ দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের কাজের ছিল, আর এখনও অযথাই এতগুলো জায়গা ঘিরে রেখেছে। আমি বলি এই গাছটি কেটে দিয়ে এখানে একটা আমের গাছ লাগানো উচিত, ধন সম্পদ না পাই, আম তো খেতে পাবো। এইভাবেই পুরো গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু যখন কথাটি স্বপ্না জানতে পারে তখন সে বলে, তোমাদের মতো লোভী আর খারাপ লোক আমি আমার জীবনে কখনো দেখিনি। যতক্ষণ পর্যন্ত এই জাদুর সোনার গাছ জীবিত ছিল, যতক্ষণ পর্যন্ত তোমাদের সাহায্য করত, ততক্ষণ পর্যন্ত তো এটা কাজেই ছিল, কিন্তু যখন এটা মারা গেছে তখন এটা তোমাদের কাছে বোঝা হয়ে গেছে। এখন তুমি এটাকে এখান থেকে সরিয়ে দিতে চাও। তোমাদের তো খোঁজ করা উচিত যে এর এই অবস্থা কে করেছে, কে মেরেছে একে। আপনাদের ওনাকে ধরা উচিত। আমি কিছুতেই এই গাছটিকে কাটতে দিব না। এই গাছটি যেমনই থাকুক, যেই অবস্থাতেই থাকুক, এইখানেই থাকবে। আরে আরে, দেখেছো এই মেয়েটি আমাদের সামনে দাঁড়িয়ে কেমনভাবে কথা বলছে? এর আগে পিছে তো কেউ নেই। তুই আমাদের আটকাবি এই গাছটি কাটার থেকে? আমিও দেখি তুই কিভাবে গাছটি কাটার থেকে আমাদেরকে আটকাস। যদি কেউ এক পা সামনে এগিয়েছো তাহলে আমি কিন্তু নিজের জীবন দিয়ে দিব, আর এর পুরো দায়ভার তোমাদের গ্রামবাসীদের ওপর গিয়ে পড়বে। এরপর পুলিশের হাত থেকে কে বাঁচাবে তোমাদের? আর এই কথাটি আমি সত্যি বলছি, এখন যদি কারো সাহস থাকে তাহলে গাছের দিকে এগিয়ে দেখাও। কেউ যদি জাদুর সোনার গাছের দিকে চোখ তুলেও দেখো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব, আর পুরো দায়ভার তোমাদের ওপর গিয়ে পড়বে। এবার তোমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও যে কি করবে। স্বপ্নার এমন কথা শুনে গ্রামবাসীরা ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে চলে যায় এবং স্বপ্না সেই গাছের নিচে বসে পড়ে এবং সে অনেক কান্না করে। সে বাড়িতে যায় না, খায় না, কোনো কাজ করে না, শুধু সেই গাছের নিচে বসে কান্না করতে থাকে। জাদুর সোনার গাছ, আমার তোমাকে খুব মনে পড়ছে। 2 দিন হয়ে গেল তোমার সাথে কোনো কথা বলিনি। তুমি চলে যাওয়াতে আমার অনেক কষ্ট হচ্ছে। জানি না কে তোমার সঙ্গে এত নিষ্ঠুরতা করেছে। যদিও আমার সামনে চলে আসে না তাহলে ওর জীবন নিয়ে নিব। যখন তুমি ছিলে তখন আমার বাবা মায়ের কথা খুব কম মনে পড়তো। এমনটা মনে হতো যেন তুমি আমার বাবা মা। কখনো একাকিত্ব বুঝতে পারিনি, কিন্তু আজকে আমি নিজেকে খুব একা মনে করছি। যদি আমি তোমার জন্য কিছু করতে পারতাম,
যদি আমি তোমাকে দ্বিতীয়বার জীবিত করে তুলতে পারতাম তাহলে কত ভালো হতো, কিন্তু এসব কিভাবে হবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর এই স্বার্থপর গ্রামবাসীরা তোমাকে এখান থেকে সরাতে চায়, কিন্তু আমি জীবিত থাকা পর্যন্ত এটা কখনোই সম্ভব হবে না। আমার তোমাকে খুব মনে পড়ছে, কোথায় চলে গেলে তুমি? এমনভাবেই স্বপ্না সেই গাছের নিচে বসে অনেক কান্না করছিল, আর সেই গাছের শিকড়ে স্বপ্নার চোখের কিছু অশ্রু পড়ে। তখনই একটা শব্দ ভেসে আসে। স্বপ্না, তুমি অনেক ভালো, তুমি আমার সঙ্গ ছাড়োনি। যেমনটা তুমি ওয়াদা করেছিলে, তুমি আমার সঙ্গ কখনো ছাড়বে না, তুমি তোমার ওয়াদা রক্ষা করেছো। আমার ভিতরে এখনও কিছুটা জান বেঁচে আছে, কিন্তু আমি বেশিক্ষণ বাঁচব না। জাদুর সোনার গাছ, তুমি কথা বলতে পারছো? তোমার কথা শুনে আমার সত্যিই অনেক ভালো লাগছে। এখন দয়া করে আমাকে বলো যে আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, কিভাবে তোমার ভেতরে আবারও প্রাণ ফিরে আসবে। স্বপ্না, এটা অনেক বিপজ্জনক কাজ, আমি তোমার জীবন বিপদের মুখে ফেলতে চাই না। আর এই কাজটি করতে হলে একটা কালো পাহাড়ে যেতে হবে। ওই কালো পাহাড়ের কালো গুহাতে রূপার জাদুর গাছ আছে। সেই গাছ থেকে 2টা জাদুর রূপার পাতা নিয়ে আসতে হবে এবং সেই রূপার পাতা আমার শেকড়ের পাশে লাগিয়ে দিতে হবে। এভাবেই আমি ঠিক হতে পারবো, নয়তো আমাকে ঠিক করার অন্য কোনো উপায় নেই। কিন্তু ওইখানে যাওয়া অতটাও সহজ নয়, ওই গুহাটি অনেক ভয়ঙ্কর, ওইখানে ভূত প্রেত আত্মা বসবাস করে। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আর না আমি তোমার কিছু হতে দেব। এমনটা বলে স্বপ্না আত্মবিশ্বাস ও সাহস নিয়ে সকল বিপদ পার করে সেই কালো গুহাতে পৌঁছে যায়। সেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল, আর একটা কালো ছায়া স্বপ্নার পিছুও করছিল। কিন্তু স্বপ্না হার মানে না, সব কিছু উপেক্ষা করে সে জাদুর রূপার গাছের কাছে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে জাদুর রূপার গাছকে বলে, জাদুর রূপার গাছ, জাদুর সোনার গাছের তোমার এখন খুব প্রয়োজন, দয়া করে তোমার গাছ থেকে আমাকে 2টা পাতা দিয়ে দাও। স্বপ্না এমনভাবে মায়াবী গলায় বলছিল যে জাদুর রূপার গাছ তাকে সাহায্য না করে থাকতেই পারে না, এবং সে নিজের রূপার গাছ থেকে স্বপ্নাকে 2টা পাতা দিয়ে দেয়। জাদুর রূপার গাছের রূপার পাতা পেয়ে স্বপ্না অনেক খুশি হয় এবং সে নিজের গ্রামে চলে আসে এবং সে সেই পাতা 2টি নিজের গ্রামে জাদুর সোনার গাছের নিচে লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সেই সোনার গাছে আবারও প্রাণ ফিরে আসে এবং সে অনেক খুশি হয় আর স্বপ্নাকে বলে, সত্যি স্বপ্না, আমার তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। যদি আমার আপন কেউ থাকতো তাহলেও সে আমার জন্য এতটা করতো না যতটা তুমি আমার জন্য করেছো। তুমি কখনো ধন সম্পদের লোভ করনি, আমার থেকে কখনো কিছু চাওনি, অথচ আমার সেবা করেছো, আর এখন আমার জন্য এত কিছু করলে। আমার জন্য নিজের জীবন দেবে বলেছো। তুমি পুরো গ্রামবাসীদের সঙ্গে একাই লড়েছো। সত্যি তুমি অনেক ভালো, তোমার মতো খুব কম মানুষই হয়। জাদুর সোনার গাছ, এটা বলে তুমি আমাকে সত্যি অনেক ঋণী করে দিলে। আমি তো তোমাকে পর ভাবি না, আমি তোমাকে আপন ভাবি। আর হ্যাঁ, আজকের পর থেকে তুমি আর কখনো কাউকে সাহায্য করবে না, তুমি একটা সাধারণ গাছ হয়ে যাবে। আর সাধারণ যেমন ফল হয় গাছে তেমন ফল দিবে, নয়তো দ্বিতীয়বার তোমার শক্তির কেউ অপব্যবহার করে ফেলবে। এবার তো আমি তোমাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু জানি না দ্বিতীয়বার তোমাকে বাঁচাতে পারবো কিনা। আমাকে কথা দাও আর কখনো নিজের জাদুর শক্তি কারোর সামনে আনবে না। স্বপ্না, এটা তো তুমি ঠিকই বলেছো, যদি তুমি না থাকতে আর ওই জাদুর রূপার গাছ নিজের গাছ থেকে পাতা না দিত তাহলে আমি কখনোই আবার আগের মতো হতে পারতাম না। ওই জাদুকরনিও মরতো না, আর ওর শক্তিও কখনো আমার কাছে ফিরে আসতো না। তোমার কারণে এখন থেকে আমি সাধারণ হয়ে যাব। ধন্যবাদ। আর আমি যাদেরকে এতদিন সাহায্য করে এসেছি তারা আমাকে সাহায্য করেনি, আর এখন থেকে তোমার কাজ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমাকে কথা দাও। এমনটা বলার পর সেই জাদুর সোনার গাছ একটা সাধারণ আমের গাছে পরিণত হয়ে যায়। স্বপ্নাও খুশি হয়ে সেই গাছ থেকে আম পাড়ে এবং সেগুলো বাজারে বিক্রি করে। সেটা থেকেই নিজের ভরণ পোষণ করে এবং সেই গাছেরও অনেক দেখাশোনা করে। এভাবেই সেই জাদুর সোনার গাছ এবং স্বপ্না হাসি খুশিতে তাদের জীবন কাটাচ্ছিল।